এই অভিযোগটা আসলে ২০২২ বিশ্বকাপ থেকেই। আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দিয়ে ফিফা আসলে শিরোপার দিকে নিয়ে গেছে। মেসিকে প্রতি ম্যাচেই পেনাল্টি দিয়েছে ফিফা। রেফারি তাদের পক্ষে কাজ করছে। সবকিছু একটা কনস্পিরেসি এবং এই কনস্পিরেসির কারণেই আর্জেন্টিনা ২০২২ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল। কাতার বিশ্বকাপে এটা আসলে বহুল প্রচলিত একটা কথা। বিশেষ করে যারা আর্জেন্টিনার অ্যান্টি সমর্থক তারা কিন্তু বলছেন যে আসলে মেসিকে বিশেষ ফেভার করেই ২০২২ বিশ্বকাপ জেতানো হয়েছিল। সেই একই রকমভাবে এই বিশ্বকাপের শুরু থেকেই অভিযোগ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতি ফিফার একটা বাড়তি আকর্ষণ আছে। ফিফার প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো পুরো ফিফা, রেফারি, ভিএআর এবং পুরো সিস্টেমটাই নাকি লিওনেল মেসি এবং আর্জেন্টিনা কিনে নিয়েছেন। কিনে নেওয়া শব্দটা খুবই দৃষ্টিকটু মনে হলেও মানে যারা আসলে আর্জেন্টিনার সমর্থক নন, ব্রাজিল, জার্মানি কিংবা অন্যান্য দলের সমর্থক তারা কিন্তু এই শব্দটাই বেশি ইউজ করেন যে ফিফা আসলে মানে বিক্রি হয়ে গেছে আর্জেন্টিনা এবং মেসির কাছে এবং এজন্যই মেসিকে ফাইনালে নেওয়ার জন্য এবং আর্জেন্টিনাকে শিরোপা জেতানোর জন্য তারা আসলে প্রতি ম্যাচেই চুরি করছেন। সো এই কিনে নেওয়া এবং চুরি এই দুইটা শব্দ আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ প্রচলিত। যে কোনো কথা উঠলেই ফিফার এগেনস্টে আসলে এই অভিযোগটা করা হয়। এবারের বিশ্বকাপের শুরু থেকেও এই একই অভিযোগ আর্জেন্টিনাকে আসলে পেনাল্টি দেওয়া হচ্ছে। আর্জেন্টিনার বিপক্ষে আর্জেন্টিনা ফাউল করে সেটাকে ফাউল গণ্য করা হচ্ছে না। আর্জেন্টিনার ফুটবলারদের একটু টাচ করা হলেই আসলে হলুদ কার্ড কিংবা ফাউল, লাল কার্ড এসব দেখানো হচ্ছে। এটাও আসলে ফিফার একটা মানে ইচ্ছাকৃত করা কাজ। এই জিনিসটা সবচেয়ে বেশি এখন মানে আলোচনার কেন্দ্রবিন্দুতে ইজিপ্টের বিপক্ষে ম্যাচের পর। আমরা সবাই জানি গত রাতে মিশরের বিপক্ষে শেষ ১৬ ম্যাচে মানে একটা অবিশ্বাস্য একটা ঘটনা ঘটেছে। মানে ম্যাচের যখন মাত্র ১৩ মিনিট বাকি এই সময় আর্জেন্টিনা ২-০ গোলে পিছিয়ে আর্জেন্টিনা ফ্যানবেজরা মোটামুটি নিস্তেজ হয়ে গেছেন, তারা ধরেই নিয়েছেন এই যাত্রায় আসলে আর রক্ষা হবে না। কেপ ভার্দের বিপক্ষে শেষ মুহূর্তে গিয়ে জয় পেলেও এবার হয়তো টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে। কিন্তু এই দলটা যে লিওনেল মেসির এবং লিওনেল স্কালোনির সেই হার না মানা আর্জেন্টিনা আমরা কিন্তু ২০২২ সালেও দেখেছি। মানে যত কঠিন পরিস্থিতি আসুক আর্জেন্টিনা আসলে ঘুরে দাঁড়ায়। তো এইবারও কিন্তু বিশেষ করে এই ম্যাচে শেষ ১৩-১৪ মিনিটে আর্জেন্টিনা যে ফুটবল খেলেছে সেটা আসলে এক কথায় অসাধারণ এবং এই পুরো খেলাটার কারিগর ছিলেন লিওনেল মেসি। মানে যাকে আসলে কত এই ম্যাচের শুরু থেকে কেমন ফিকে লাগছিল, তিনি পেনাল্টি মিস করেছেন, তিনি কিন্তু মানে গোল পোস্টে থেকে সেরকম শট নিতে পারেননি। হ্যাঁ, কয়েকটা অ্যাসিস্ট করেছেন কিন্তু সেটা শেষ পর্যন্ত গোলে রূপান্তরিত হয়নি। তো এইটা একটা মানে মনে হচ্ছিল যে মেসি হয়তো বিশ্বকাপে এটাই শেষ দিন, এই জন্য ভাগ্যটা আসলে আর্জেন্টিনার পক্ষ নেই। কিন্তু ভাগ্য আসলে সাহসীদের পক্ষে থাকে, এটা আমরা সবাই জানি। আর্জেন্টিনা আসলে শেষ ১৪ এবং ১৫ মিনিটে যে সাহসটা দেখালো ভাগ্য কিন্তু তাদের পক্ষ নিয়েছে। দুর্দান্ত ৩টা গোল এবং এই গোলেই কিন্তু মিশরের স্বপ্নভঙ্গ। তো পুরো ম্যাচে গোল ছাপিয়ে সবচেয়ে বড় আলোচ্য বিষয় ছিল ভিএআর এর সিদ্ধান্ত। মানে আমরা সবাই জানি মিশরের দ্বিতীয় গোলটা মানে দ্বিতীয় গোলের আগে যে দ্বিতীয় গোল হয়েছিল সেটা আসলে বাতিল হয় ভিএআর এর কারণে এবং এই মিশরের ডি বক্সে একটা ফাউল হয়েছিল, সেই ফাউলকে অনেক পরে গিয়ে রেফারি ধরেন এবং ভিএআর এর কারণে গোলটাই বাতিল হয়। তো ঠিক একই রকমভাবে মোহাম্মদ সালাহকেও বলা হচ্ছে যে ডি বক্সের ভিতর ফাউল করা হয়েছিল এবং সেই ফাউলের পরের বলটা গিয়েই লাউতারো মার্টিনেজের পায়ে বল যায় এবং সেখান থেকেই তৃতীয় গোলটা হয়। রেফারির পক্ষে বলা হয়েছে যে তিনি আসলে ভিএআর চেক করেছিলেন রানিং অবস্থাতেই এবং সেখানে তিনি দেখেন আসলে সালাহকে ফাউল করা হয়নি, কারণ সালার পা থেকে ততক্ষণে বলের দখলটা চলে গেছে এবং সে অবস্থায় পড়ে গেলে ফাউল গণ্য করা হয় না। তো যারা অ্যান্টি আর্জেন্টিনা তাদের কথা হচ্ছে প্রথম যে ফাউলের কারণে ইজিপ্টের গোলটা বাতিল হলো, সালার সেই ফাউলের কারণেও আর্জেন্টিনার তৃতীয় গোলটা বাতিল হওয়া উচিত ছিল। এখানে আসলে টেকনিক্যাল ব্যাপার স্যাপার কিছু চলে আসে যে আসলেই কি আর্জেন্টিনার প্রতি বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে। আমরা যদি ফিফার নিয়ম এবং ভিএআর এর নিয়ম যেটা লেটেস্ট নিয়মগুলো দেখি সেখানে আমরা দেখব যে মিশরের যে ফাউলটার জন্য গোল বাতিল হয়েছিল সেটা আসলে লেজিট, কারণ এটা পরিষ্কার চোখে দেখা যাচ্ছিল আসলে ফাউল করা হয়েছে আর্জেন্টাইন ফুটবলারকে। কিন্তু সালার ফাউলটা আসলে কার্যত ফাউল ছিল না, তিনি ডি বক্সের ভিতর পড়ে গেছেন সত্য, কিন্তু প্রথমেই ডি বক্সের ভিতর ঢোকার সময় বলের নিয়ন্ত্রণ তার থেকে চলে যায় এবং আর্জেন্টাইন ফুটবলার পা দিয়ে আসলে প্রথমে বলকে টাচ করে। তো ওইখানে আসলে ফাউলের ব্যাপারটা বাদ হয়ে যায়। তো এটা আসলে কোনোভাবেই ফাউল না, এটার ব্যাখ্যাও আসলে অনেকভাবেই অনেকে দিচ্ছেন। যারা প্রতিপক্ষ আছেন আর্জেন্টিনা তাদের সমর্থকরা বলছেন এটা আসলে পুরোপুরি চুরি। এর পক্ষে বিপক্ষে নানা ধরনের আলোচনা চলছে এবং এটা আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলবেই।
এটা ফুটবল আসলে এক পক্ষ আরেক পক্ষের কি কাউন্টার দেওয়ার জন্য নানা ধরনের যুক্তি দেবে, এটাই স্বাভাবিক। তো শেষ পর্যন্ত সব যুক্তিতর্কের ঊর্ধ্বে উঠে এই শেষ ১৫ মিনিটে আমরা যে ম্যাচটা আসলে দেখলাম, এটা আসলে এক কথায় অসাধারণ। মানে বিশ্বকাপে আসলে অনেক ম্যানে ম্যাচ হয়, ৪৮ দলের ফুটবল, বিশ্বকাপ ১০৪টা ম্যাচ, এত দীর্ঘ একটা বিশ্বকাপে সবাই ক্লান্ত। মানে ওই ১ গোল ২ গোলের ম্যাচ, কয়েকটা হয়তো টাই ব্রেকারে গিয়েছে। কিন্তু এই ধরনের ইনটেনসিটির ম্যাচ আসলে আমরা হালের সাম্প্রতিক বিশ্বকাপগুলোতে আমরা দেখতে পাই না। আমরা গতবার দেখেছিলাম ফাইনাল, একটা অবিশ্বাস্য ফাইনাল। এবারও কিন্তু আসলে এরকম টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ খুব কমই দেখা গেছে। তো এই ম্যাচটা আসলে নিরপেক্ষ দৃষ্টিতে দেখলে একটা মানে অসাধারণ ম্যাচ। মানে এরকম ম্যাচ ফুটবল ইতিহাসে আসলে খুব কমই এসেছে যে কোনো একটা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারা ২-০ গোলে পিছিয়ে শেষের ১৫ মিনিটে আসলে ৩-২ গোলের জয় পেয়েছে। আর্জেন্টিনা কিন্তু কখনোই এরকম মানে ২ গোলে পিছিয়ে থেকে জয়ের রেকর্ড তাদের নেই। সেই রেকর্ডও কিন্তু তারা ভাঙলেন এবং রেকর্ড ভাঙলেন লিওনেল মেসি। মানে মেসি আসলে প্রতিদিন মাঠে নামছে এবং প্রতিদিন একটা করে নতুন রেকর্ড হচ্ছে। তিনি রেকর্ড টানা ৯ম ম্যাচে আসলে মানে টানা ওয়ার্ল্ড কাপে গোল করলেন। এটা কিন্তু একটা অবিশ্বাস্য রেকর্ড এবং তার ওয়ার্ল্ড কাপে গোল এখন দাঁড়িয়েছে ২৩টা। মানে এইটাও একটা মানে খুব মানে বড় রেকর্ড। এটা আসলে কবে ভাঙবে, হয়তো এমবাপ্পে ভাঙবেন। কিন্তু মেসি যখন রানিং খেলছেন, এটা আসলে অনেক বড় একটা রেকর্ড। তো মেসি আসলে পরের ম্যাচে তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড, আমরা সবাই জানি কলম্বিয়ার সাথে টাই ব্রেকারে গিয়ে সুইজারল্যান্ড জিতেছে। তো আর্জেন্টিনার প্রতিপক্ষ সুইজারল্যান্ড, যদি আমরা কার্যত ধরে নিই সুইজারল্যান্ড সহজ প্রতিপক্ষ কিন্তু ইজিপ্টও ছিল। ইজিপ্ট কিন্তু আর্জেন্টিনাকে প্রায় বিদায় করে দিয়েছিল। তো সুইজারল্যান্ড শেষ পর্যন্ত আসলে কতটুকু প্রতিরোধ করতে পারবে, এটাই দেখার বিষয়। এবং আর্জেন্টিনা কিন্তু যে পরিকল্পনা নিয়ে মিশরের সাথে নেমেছিল, যে মিডফিল্ড আরও স্ট্রং করেছে লিয়ান্দ্রো পারেদেসকে এনে, সেটা কিন্তু খুব একটা কাজে দেয়নি। পারেদেস কিন্তু কালকে ভালো খেলেননি। আলভারেজও গোল মিস করেছে। তো স্কালোনি অবশ্যই সুইজারল্যান্ডের বিপক্ষে আবারও পরিবর্তন আনবেন এবং আমরা যেটা সবচেয়ে অবাক হয়েছি, সিমিওনে, লো সেলসো, মানে লা পাজ, এই ৩ জনকে আসলে খেলানো হচ্ছে না। তারা আসলে হয়তো কম্বিনেশনের জন্য সুযোগ পাচ্ছেন না। কিন্তু নিকো পাজ, লো সেলসো, সিমিওনে এদের মতো দুর্দান্ত ফুটবলাররা যখন বেঞ্চে বসে থাকেন, এটা খুবই দুঃখজনক। তো আশা করি তারা পরের ম্যাচে সুযোগ পাবেন এবং মানে নিজের প্রতিভাটা আসলে দেখাবেন। তো শেষ পর্যন্ত আর্জেন্টিনার কপালে আসলে কি রয়েছে, তারা কি আসলে সেই কনস্পিরেসিটা ভুল প্রমাণ করতে পারবে না কেন মাঠের খেলায়, এবং শেষ পর্যন্ত তাদের আসলে কতদূর তারা যাবে, সেটাই আসলে এখন দেখার বিষয়।